খুলে দেওয়ার 24 ঘন্টা পার না হতেই লেবাননে হামলার জেরে আবারও হরমুজ বন্ধ করল ইরান। কড়া হুঁশিয়ারি, অনিশ্চিত কি শান্তি আলোচনা। আমেরিকার অহংকার মাটিতে মিশিয়ে ইরান যুদ্ধে ফায়দা নিল চীন। রক্ত না ছড়িয়ে করল কোটি কোটি ডলারের ব্যবসা কিভাবে সম্ভব। বেফাঁস মন্তব্যের জন্য ট্রাম্পকে ধুয়ে দিলেন মেলোনি। বললেন তিনি বা ইতালি কখনো কাকুতি মিনতি করে না। কি বলেছিলেন ট্রাম্প। খুলে দেওয়ার 24 ঘন্টা পার না হতেই আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, আমেরিকা ইরান সমঝোতা চুক্তি লঙ্ঘন করে লেবাননের ওপর ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। শনিবার ভোর থেকে লেবাননে হামলা চালিয়ে একদিনে 50 জনেরও বেশি লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফলে আবারও হুমকির মুখে পড়েছে জেনেভায় আমেরিকা ইরান শান্তি আলোচনা। নতুন করে হরমুজ বন্ধ করে ইরান পরিষ্কার জানিয়ে দিল, এই যুদ্ধে লেবাননকে ছেড়ে যাবে না তারা। লেবানন ইস্যুতে কঠোর অবস্থানে যাবে কি ইরান। সঞ্জিদা ইসলাম তন্নি, ডেস্ক রিপোর্ট। খুলে দেওয়ার 24 ঘন্টা পার না হতেই আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এবার তাদের অভিযোগ, আমেরিকা ইরান সমঝোতা চুক্তি লঙ্ঘন করে লেবাননের ওপর ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে সমঝোতা চুক্তি অনুযায়ী শুক্রবার 60 দিনের জন্য হরমুজ খুলে দিয়েছিল ইরান। এর আগে 60 দিনের জন্য হরমুজ খোলার খবরে স্বস্তি ফিরেছিল বাংলাদেশ, এশিয়া সহ গোটা বিশ্বে। আশা ছিল ধীরে ধীরে সচল হবে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী। প্রায় 4 মাস আটকে থাকার পর হরমুজ পার হবে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলো। আবারও চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি। তবে সব আশায় আবারও পানি ঢেলে দিল ইসরায়েলের বর্বর হামলা। হরমুজ খোলা বন্ধের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে খামেনির দেশ পুরো বিশ্বকে বুঝিয়ে দিল, যুদ্ধের আগে হরমুজ পুরোপুরি ইরানের না থাকলেও এখন থেকে অঞ্চলটিতে চলবে শুধু ইসলামী প্রজাতন্ত্রের শাসন। ইরানের এই পদক্ষেপের ফলে আবারও হুমকির মুখে পড়েছে জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। অনিশ্চিত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি। লেবাননে বর্বর ইসরায়েলের নৃশংস হামলাকে কেন্দ্র করে সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার ওয়াশিংটন তেহরানের সরাসরি বৈঠক ভেস্তে গেলেও আলোচনায় ফিরতে আগ্রহী ইরান। তবে তাদের শর্ত একটাই, বন্ধ করতে হবে লেবাননের ওপর ইসরায়েলের হামলা। 4 মাস আগে ইরান আমেরিকা যুদ্ধে যেভাবে খামেনির দেশের পাশে দাঁড়িয়েছিল হিজবুল্লাহ, তার প্রতিদানে সেভাবেই এখন লেবাননের পাশে দাঁড়িয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, শান্তি আলোচনা আবারও শুরু করতে সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে যোগ দিতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও, যদিও এ বিষয়ে কোনো তথ্য জানায়নি তেহরান। এছাড়া লেবাননে হামলা বন্ধের আগে কোনো আলোচনা নয় ঘোষণা দেয়া আরাকচি বৈঠকে যোগ না দিলে শেষ পর্যন্ত আলোচনা শুরু হবে কিনা সে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে শুধু কাতার নয়, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে তৃতীয়বারের মতো আবারও তেহরান সফরে যাচ্ছেন শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তবে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের শান্তি আলোচনায় না বসার বিষয়ে তেহরান অনড়। আবারও সাফ জানিয়েছে ইরান। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অবশ্যই লেবাননে দখলদারিত্ব শেষ করতে হবে। এই বিষয়টি ইরানের অন্যতম রেডলাইন এবং আমেরিকানরাও জানে যে আমরা এই বিষয়ে কোনো আপোষ করব না। অবশ্য ইরানের হুমকি, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতা উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল। শুধু আমেরিকা ইরান সমঝোতা চুক্তি সই হওয়ার পর লেবাননের সাথে যুদ্ধবিরতি নয়, গেল 2 মাসে বেশ কয়েকবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বারবারই তা লঙ্ঘন করেছে নির্লজ্জ জায়ানবাদী ইসরায়েল। শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে হামলা চালিয়ে অর্ধশতাধিক লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শান্তি আলোচনা শুরুর জন্য মরিয়া হয়ে উঠলেও এতে প্রধান বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষেই এখনো সাফাই গাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দাবি করে ট্রাম্প জানান, তার কথায় ইসরায়েল শিগগিরই লেবাননে যুদ্ধ থামিয়ে দেবে। বেনিয়ামিন নেতানিয়াহু আমার বন্ধু। ইসরায়েলিরা আমাকে সম্মান করেন। আমি যা বলি তারা তাই করে। আমার ক্ষমতার কোনো সীমা নেই। আমি বললেই ইসরায়েলি সেনারা লেবানন থেকে সরে যাবে। যদিও বেনিয়ামিন নেতানিয়াহুকে হুমকি ধামকি দেয়া সহ নানাভাবে চেষ্টা চালিয়েও এ পর্যন্ত লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করাতে পারেননি ট্রাম্প। শেষ পর্যন্ত লেবাননে মার্কিন প্রেসিডেন্টের চেষ্টায় ইসরায়েলি আগ্রাসন থামবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এদিকে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে চরমভাবে হোঁচট খেয়েছে মার্কিন অহংকার। ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলার ওয়াশিংটনের যে ছক 4 মাস পর এসে তা আজ সম্পূর্ণ ব্যর্থ। অথচ তেহরান টিকে আছে স্বমহিমায়। অন্যদিকে পর্দার আড়ালে থেকেও ট্রাম্পের কষ্টের সব ফসল নিজের ঘরে তুলেছে বেইজিং। রক্তক্ষয়ী যুদ্ধে না জড়িয়েও একদিকে যেমন সস্তায় তেল কিনে নিজেদের অর্থনীতি চাঙ্গা রেখেছে, অন্যদিকে গ্রিন টেকনোলজির বিশ্ববাজার একচেটিয়া কবজায় নিয়েছে
দিয়েছে চীন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধে সবচেয়ে বড় ফায়দা আমেরিকার হয়নি, বরং ট্রাম্পের কষ্টের ফসল গিয়েছে চীনের ঘরে। শান্তির দূত হিসেবে জাহির করে বিশ্বমঞ্চে নিজের কূটনৈতিক ওজন বহুগুণ বাড়িয়ে নিয়েছে বেইজিং। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চীনের যুদ্ধকালীন নিরপেক্ষ ভূমিকা এবং মার্কিন অবরোধে সরাসরি বাধা না দেওয়ার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশংসা করতে বাধ্য হয়েছেন। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যুক্তরাষ্ট্রের বিশ্বজয়ের রথ থেমে গেল কিনা সংঘাত শুরুর 4 মাস পরেও আন্তর্জাতিক রাজনীতিতে ঠিক এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। ইরানের তীব্র প্রতিরোধের ফলে নগ্নভাবে প্রকাশ হয়ে গেছে ওয়াশিংটনের দুর্বলতা, আর সেই পরিস্থিতিকে ভালো করেই কাজে লাগিয়েছে চীন। যুদ্ধের মধ্য দিয়ে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে ফেলার যে ছক এঁকেছিল আমেরিকা, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বহাল তবিয়তেই টিকে আছে তেহরানের ইসলামী সরকার। সম্প্রতি দুই পক্ষের অন্তর্বর্তীকালীন চুক্তির বিষয়টিকে মার্কিন পরাশক্তির বড় পরাজয় হিসেবে দেখছেন খোদ পশ্চিমা বিশ্লেষকেরা। ওয়াশিংটনের এই হোঁচট খাওয়ার ফায়দা নিতে ভুল করেনি চীন। যুদ্ধের কারণে তৈরি হওয়া তীব্র জ্বালানি সংকট সহজেই সামাল দিয়েছে দেশটি। নিজেদের বিশাল তেলের রিজার্ভ ও ইলেকট্রিক গাড়ির মতো প্রযুক্তির কারণেই ধাক্কা এড়াতে পেরেছে বেইজিং। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বৈশ্বিক ধারণায়। বেইজিং এর রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন এই যুদ্ধ আমেরিকার জন্য সুয়েজ সংকটের মতো পরিস্থিতি তৈরি করেছে। একসময় সুয়েজ সংকটের কারণেই পতন ঘটে ব্রিটিশ সাম্রাজ্যের। একইভাবে ইরান যুদ্ধের মধ্য দিয়ে পতন শুরু হয়েছে মার্কিন সাম্রাজ্যেরও। ওয়াশিংটনের একার পক্ষে বিশ্বের কোনো বড় সংকট সমাধান আর সম্ভব নয়, এবার সেটা পরিষ্কার হয়ে গেছে। এমনকি তাইওয়ান ইস্যুতেও আমেরিকার সামরিক হুমকির ধার আগের চাইতে হ্রাস পাবে। সব মিলিয়ে যুদ্ধ ছাড়াই নিজের অবস্থান আরও পাকাপোক্ত করে ফেলছে চীন। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে তৈরি হওয়া জ্বালানি সংকট চীনের বিশ্বজয়ের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। তখন এশিয়া জুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম এক লাফে 85% বেড়ে যায়। চীন তখন নিজস্ব বাড়তি গ্যাস উৎপাদন ও পাইপলাইন সুবিধা কাজে লাগিয়ে দেদারসে অন্য দেশে এলএনজি বিক্রি শুরু করে। তেলের দামে চরম অস্থিরতা থেকে বাঁচতে বিশ্বের অটোমোবাইল বাজার এখন গ্রিন টেকনোলজির দিকে ঝুঁকছে। আর সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি ও ইলেকট্রিক গাড়ির বিশ্ববাজারের 80% বেশির একচেটিয়া নিয়ন্ত্রণ এখন বেইজিং এর পকেটে। গত মার্চ মাসেই এই 3টি খাতে চীনের রপ্তানি রেকর্ড পৌঁছেছে $21.9 বিলিয়ন। যুদ্ধের বাজারেও ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছিল চীন। গত বছরই দুই দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাণিজ্যের পরিমাণ ছাড়িয়ে যায় $41 বিলিয়ন। এখনও ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা বেইজিং। তবে শুধু তেল কেনাই নয়, সংঘাতের তীব্র উত্তেজনার মধ্যেই স্যাটেলাইট ডেটা, রাডার ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও কাঁচামাল দিয়ে তেহরানের হাত শক্ত করেছে বেইজিং। আনুষ্ঠানিক কোনো তথ্য না থাকলেও রয়েছে এমন গুঞ্জন। তাহলে কি বিশ্ব রাজনীতির চালকের আসনে অচিরেই বসতে যাচ্ছেন শি জিনপিং? যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেন চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 89 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5টার দিকে এই দুর্ঘটনা হয়। ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে জানিয়েছে দুর্ঘটনার শিকার ট্রেন দুটির একটি করবি এবং অপরটি নটিংহ্যাম থেকে লন্ডনের সেন্ট প্যানাক্রেসে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের একাধিক ইউনিট। দুর্ঘটনায় নিহত ব্যক্তি একজন ট্রেন চালক এবং RMTর প্রাক্তন প্রতিনিধি ছিলেন। আহতদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক, 22 জনের অবস্থা গুরুতর এবং আরও 56 জন সামান্য আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনাটিকে মেজর ইনসিডেন্ট বা বড় ধরনের দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছে। ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শোক প্রকাশ করে দুর্ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। লন্ডনের সেন্ট প্যানক্রেস্ট স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বেফাঁস মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধুয়ে দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন G7 সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী তার সাথে ছবি তোলার জন্য কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের মন গড়া দাবি বলে নাকচ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরিষ্কার জানিয়ে দেন তিনি বা তার দেশ কখনো কারো কাছে কাকুতি মিনতি করে না। এমন বিতর্কের জেরে আমেরিকা সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। কোন দিকে গড়াবে পরিস্থিতি? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্প আর বেফাস মন্তব্য যেন একে অপরের পরিপূরক। বিভিন্ন সময়ে তার বাক্যবাণে বিদ্ধ হয়েছেন অনেকেই। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে একসময় ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু এবার সেই মেলোনির বিরুদ্ধে বেফাস মন্তব্য ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি G7 বৈঠকে তার সাথে ছবি তুলতে আবদার করেছিলেন মেলোনি।
তবে ইতালির প্রধানমন্ত্রী ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছেন। শুক্রবার এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগেও এ ধরনের বেফাস মন্তব্য করেছেন, আর এটি ইতালি এবং তার নিজের জন্য অপমানজনক। ইতালি কিংবা ইতালির প্রধানমন্ত্রী কারো কাছে কোনো কিছুর জন্য অনুরোধ জানায় না, সাফ জানান জর্জিয়া মেলোনি। কিছু কিছু বিষয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো পুরোপুরি মন গড়া। আমি সত্যি অবাক। আমি জানি না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার মিত্রদের প্রতি এমন আচরণ করেন। তাছাড়া এটা প্রথমবার নয়, এর আগেও এমনটি করেছেন তিনি। আমি শুধু এটুকুই বলতে পারি, এটা হতাশাজনক যে ট্রাম্প তার পশ্চিমা মিত্রদের সবার সাথে একই আচরণে কথা বলেন না। মার্কিন প্রেসিডেন্টের দাবি, G7 সম্মেলনে জর্জিয়া মেলোনি তার সঙ্গে একটি ছবি তুলতে খুবই ব্যাকুল হয়েছিলেন। ইতালির প্রধানমন্ত্রীর সাথে কথা বলার বা ছবি তোলার তেমন কোনো ইচ্ছা না থাকলেও অনুরোধের পর মায়া লাগায় তিনি জর্জিয়া মেলোনির সাথে ছবি তুলতে রাজি হয়েছিলেন। তবে মেলোনির বার্তা যে শুধু কথার কথা না, তা এরই মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। দুই সরকার প্রধানের টানেপোড়েনের ঝাঁকুনি লেগেছে দুই দেশের রাষ্ট্র পর্যায়েও। যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তাজানি। 21 জুন তার ওয়াশিংটন যাওয়ার কথা ছিল। সফর বাতিল করে তিনি এক্সে দেয়া এক পোস্টে উল্লেখ করেছেন, ট্রাম্পের মন্তব্য শুধু মেলোনিকে নয়, পুরো ইতালিকেই অপমান করেছে। এবছরের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রীর মধ্যে বড় ধরনের বাকযুদ্ধ হয়। ইরান যুদ্ধের বিরোধিতা করায় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পপ চতুর্দশ লিওর তীব্র সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের সেই মন্তব্যকে সে সময় অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন ইতালির প্রধানমন্ত্রী। ধারণা করা হচ্ছে সুযোগ পেয়ে তাই মেলোনিকে জব্দ করতেই এমন কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিএসএফ এর জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের বিক্ষোভে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। এই বিরোধ আগামীতে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে বলে অভিমত অনেক বিশ্লেষকের। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ ঘিরে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, স্থায়ী সীমান্ত চৌকি এবং অন্যান্য অবকাঠামো তৈরির লক্ষ্যে জমি হস্তান্তরের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় কৃষকরা। ফলে এই ইস্যু এখন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন জেলায় বিএসএফ এর কাছে বিপুল পরিমাণ জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। সরকার ইতোমধ্যেই প্রায় 142.79 একর জমি বিএসএফ কে হস্তান্তর করেছে এবং আরও জমি দেওয়ার প্রস্তাবও বিবেচনায় রয়েছে। এসব জমি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, স্থায়ী সীমান্ত চৌকি স্থাপন এবং নিরাপত্তা অবকাঠামো সম্প্রসারণে ব্যবহার করা হবে। বিএসএফ এর জন্য সবচেয়ে বেশি জমি বরাদ্দ দেয়া জেলার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে মুর্শিদাবাদের ডোমকল মহকুমার একাধিক গ্রামে বিক্ষোভ শুরু হয়েছে। ঘোষপাড়া, ফরাজিপাড়া, মুরাদপুর, সর্বপল্লী ও উত্তর ঘোষপাড়া সহ অন্তত 5টি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, অধিগ্রহণের জন্য যে জমিগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো অত্যন্ত উর্বর 3 ফসলি কৃষি জমি। এসব জমিতে পাট, ধান, গম, ডাল, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদিত হয় এবং শত শত পরিবার এসব জমির ওপর নির্ভরশীল। স্থানীয়দের দাবি, জমি হারালে তাদের জীবিকার প্রধান উৎস বন্ধ হয়ে যাবে। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি প্রশাসনের প্রতিনিধি ও বিএসএফ কর্মকর্তারা সম্ভাব্য জমি পরিদর্শনে গেলে স্থানীয় কৃষকরা তীব্র বিক্ষোভ শুরু করেন। শত শত মানুষ সড়কে নেমে অবরোধ করে তোলেন এবং জমি অধিগ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয় এবং আইন মেনে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস এপিডিআর জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে দাবি করেছে, কৃষকদের সম্মতি ছাড়া উর্বর কৃষি জমি অধিগ্রহণ করা হলে কয়েকশো পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। সংগঠনটির অভিযোগ, সীমান্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা থাকলেও কৃষকদের জীবিকা ও অধিকার উপেক্ষা করা উচিত নয়। তারা জমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ এখনো সম্পূর্ণভাবে সুরক্ষিত নয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিএসএফ এর অবকাঠামো শক্তিশালী করা জরুরি। সেই কারণেই সীমান্তবর্তী বিভিন্ন স্থানে নতুন চৌকি ও বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার জন্য জমি হস্তান্তরের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছিল।
তবে কৃষকদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন পর্যাপ্ত ক্ষতিপূরণ ও বিকল্প জীবিকার নিশ্চয়তা ছাড়া তারা কোনোভাবেই জমি ছাড়বেন না। ফলে সীমান্ত নিরাপত্তা ও কৃষকদের জীবিকার প্রশ্নে পশ্চিমবঙ্গের এই নতুন বিরোধ আগামী দিনে আরো বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাইতির বিপক্ষে ব্রাজিলের জয় বাংলাদেশের ব্রাজিল ভক্তদের উল্লাসের চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। রয়টার্স সহ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে সেগুলো। এছাড়া রিও ডি জেনেরিও থেকে শুরু করে সাও পাওলো সবখানে নিজ দেশের জয়ে ব্রাজিলিয়ানদের আনন্দ উচ্ছ্বাসের খবরও প্রচার করেছে গণমাধ্যমগুলো। কি বলছে আন্তর্জাতিক মিডিয়া? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন নাইম আহমদ। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বাংলাদেশের ব্রাজিল ভক্তদের এই উন্মাদনা উচ্ছ্বাস। নেইমার নেইমার ব্রাজিল ব্রাজিল হ্যাক্সা স্লোগানে ভোর থেকে কাঁপছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। শনিবার ভোরে প্রথম পর্বের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের এই ছবি প্রচার করেছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের ছবিতে দেখা গেছে ভোরের আলো ফোটার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ভিড় জমায় অন্তত ২০০০ ফুটবল প্রেমী। হলুদে হলুদে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশাল চত্বরটি। মাঠে জায়গা না পেয়ে পায়ের কাছে ঝুঁকি নিয়েই দেয়ালে উঠে পড়ে অনেকে। যে করেই হোক বড় পর্দায় সবার সাথে দেখতে হবে প্রিয় দলের খেলা। প্রতিটি গোলের সাথে উল্লাসে উল্লাসে ফেটে পড়ে হলুদ জার্সি হাতে ব্রাজিলের পতাকা হাতে সমর্থকরা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশেরই একই চিত্র। রয়টার্সের এই ছবি দেখে মনে হতে পারে এ যেন বাংলাদেশ নয়, ব্রাজিলেরই কোনো শহরের উৎসব। আজকে যে খেলাটা অনেক ভালো খেলা হয়েছে, আর আগামীতে দোয়া করি যেন ভালো খেলতে হবে। আমি সত্যি আশা করি ব্রাজিল ফাইনালে পৌঁছাবে। আমি স্রষ্টার কাছে দোয়া করি এবার যেন এটা সত্যি হয়। গত বিশ্বকাপে আমরা পারিনি। নেইমারের জন্য এবার আমাদের ফাইনালে যাওয়াটা জরুরি, কারণ তার পুরো ক্যারিয়ারে সে নানান উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। আমি মনে করি সে অবশ্যই একটি বিশ্বকাপ পাওয়ার যোগ্য। আমরা আশাবাদী 2002 বিশ্বকাপের পর 2026 বিশ্বকাপ আমরা জিতে যাচ্ছি। আমার মনে হয় 24 বছর পর আমরা এই বিশ্বকাপ জিতে যাচ্ছি। আর যে দেশের ফুটবল নিয়ে এত উন্মাদনা বাংলাদেশে, খুদ সে দেশ ব্রাজিলের কি অবস্থা? সেলেসাউদের জয়ে ঐতিহ্যবাহী শহর রিও ডি জেনেইরোর কোপাকাবান সৈকতেও আনন্দ উল্লাসে ফেটে পড়েন হাজার হাজার ব্রাজিলিয়ান। খেলা শুরুর আগে গানে গানে পুরো সৈকত হয়ে ওঠে উৎসব মুখর। নিজ দেশের প্রতিটি গোলের সাথে জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে ফুটবল পাগল ব্রাজিলিয়ানরা। মরক্কোর সাথে হোঁচট খাওয়ার পর ব্রাজিলিয়ান প্লেয়ারদের ফর্মে ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমর্থকরা। এটা সত্যি দারুণ ছিল। ব্রাজিল তাদের সর্বোচ্চ দিয়ে খেলেছে, যা মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের ঠিক বিপরীত ছিল, এবং আমরা সত্যি আশা করেছিলাম যে তারা তাদের সেরাটা দেবে। আমার এটা খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। এটা একটা দারুণ ম্যাচ ছিল। আমাদের এই আত্মবিশ্বাসটা দরকার ছিল। আমরা স্কটল্যান্ডের বিপক্ষে আরো ভালো করব এবং আমাদের ষষ্ঠ শিরোপার পথে এগিয়ে যাব। দিন শেষে ব্রাজিলের জয় আর নেইমারের ফেরার সুখবরে স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন সমর্থকরা। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।